সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের নির্ধারিত ক্লাসটি হলো ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আমরা আজকে প্রথম পত্রের ক্লাস নিব। গতকালকেও আমি একটা ক্লাস নিয়েছি। একটু এই চিত্রটা দেখো। আমি গতকালকেও সেম এই ধরনের একটা চিত্র দেখিয়েছি এবং বলেছি যে এই চিত্রটি দ্বারা কি বোঝায় এবং এটি কোন অধ্যায়ে আছে বা এটি কোন অধ্যায়ের পড়া বলতে পারবে? গত ক্লাসে যারা ছিলে গতদিন তারা মুহূর্তেই বলতে পারার কথা ছিল। বলতে পারবে? কেউ কি বলতে পারবে এই চিত্রটা কোন অধ্যায়ের পড়া? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে আছে, এই আলোচনা আছে চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আজকে আর্থিক বিশ্লেষণ থেকে আমরা চতুর্থ নাম্বার ক্লাস নিব। মানে ইতিমধ্যে 3টা ক্লাস হয়েছে। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন হচ্ছে: এক, সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় করা হয়? দুই, দত্তাংশ বা যেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলি, এটাকে অবদানও বলা হয়। এটার অনেকগুলো নাম আছে, তবে সবচেয়ে বেশি পরিচিত এবং বহুল ব্যবহৃত নাম হচ্ছে দত্তাংশ। দত্তাংশ কিভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে? এরপরে আমরা একটা প্রশ্ন দেখব যেটা এই অধ্যায় থেকে এসেছে, বরিশাল বোর্ড 2017 সালে। চলো তাহলে প্রথমে দেখি আমরা সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় করা হয় এই প্রশ্নটির উত্তর। সমচ্ছেদ বিন্দু কি গত ক্লাসে আলোচনা করেছি স্পষ্ট করে। আজকে আবারও বলছি যে সমচ্ছেদ বিন্দু হচ্ছে কি, যে বিন্দুতে আয় ও ব্যয়, যে বিন্দুতে প্রতিষ্ঠানের বা কোম্পানির আয় ও ব্যয় সমান, যেখানে আয় ব্যয় সমান অর্থাৎ লাভ ও ক্ষতি কিছুই হয় না, লাভ ক্ষতি সমান, সেই বিন্দুকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। ইংরেজি নাম হলো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। এই সমচ্ছেদ বিন্দু দুভাবে নির্ণয় করা হয়, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে টাকা। অর্থাৎ কত টাকা বিক্রয় করলে বা কত টাকার পণ্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছুই হবে না, অথবা কত একক বিক্রয় করলে বা কত একক পণ্য উৎপাদন করলে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, আয় বা ব্যয় কিছুই হবে না, বা আয় ব্যয় সমান হবে অথবা লাভ ক্ষতি সমান হবে। এটাই হচ্ছে সমচ্ছেদ বিন্দুর মূল বক্তব্য। সমচ্ছেদ বিন্দু একক ও টাকা দুইভাবে জানা থাকলে প্রতিষ্ঠান খুব সহজেই তাদের দক্ষতা মূল্যায়ন করে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করতে পারে। কিছু কোম্পানির ক্ষেত্রে টাকার অঙ্কে, আবার কিছু কোম্পানির ক্ষেত্রে একক প্রতি সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়। নির্দিষ্ট পরিমাণ মুনাফার বিপরীতে কত একক বিক্রয় এবং কত টাকা বিক্রয় করতে হবে তাও জানতে পারা যায়। অর্থাৎ একটি কোম্পানি কত টাকা মুনাফা অর্জন করতে চায় আর সেই মুনাফা অর্জন করতে হলে তাকে কত একক বিক্রয় করতে হবে, অথবা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জনের জন্য কত একক বিক্রয় করতে হবে, অর্থাৎ কত ইউনিট বিক্রয় করতে হবে, অথবা কত টাকা বিক্রয় করতে হবে, তাও এই সমচ্ছেদ বিন্দুর মাধ্যমে আমরা জানতে পারি। এই কারণে সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করা হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় করা হয়। দ্বিতীয় টপিকসে যাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা ক্লাসের শেষে প্রশ্ন পর্ব রেখেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা নোট করে রাখো, সে প্রশ্নগুলো জিজ্ঞাসা করার সুযোগ পাবে। 2 নম্বর প্রশ্ন ছিল দত্তাংশ কিভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। দেখো, দত্তাংশ বলতে কি সেটা আগে আমাদের জানা প্রয়োজন। দত্তাংশ হচ্ছে বিক্রয় হতে পরিবর্তনশীল, অর্থাৎ বিক্রয় এবং মোট বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যই হচ্ছে দত্তাংশ।
দত্তাংশকে একটু আগেই বলেছি এটাকে অবদান বলা হয়, এটাকে ইংরেজি নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? মোট বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যই হচ্ছে দত্তাংশ। তাহলে এখানে আমরা উল্লেখ করেছি যে মোট বিক্রয় হতে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট উদ্বৃত্তকে অবদান বা দত্তাংশ কন্ট্রিবিউশন মার্জিন বলে। এভাবে আমি কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে বের করে একটা চার্ট দেখাবো, তোমরা পরের স্লাইডে দেখতে পাবে। এভাবে স্থায়ী ব্যয় ও মুনাফার যোগফলকে, স্থায়ী ব্যয় যেটাকে আমরা ফিক্সড কস্ট বলি, ফিক্সড কস্ট এবং প্রফিট যেটা আছে যেটাকে আমরা ইভিআইটি বলি, ইভিআইটি এবং ফিক্সড কস্ট যোগ করলে অর্থাৎ স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়, ফিক্সড কস্ট ও মুনাফার যোগফলকেও অবদান বা দত্তাংশ বলে। দত্তাংশ যত বেশি হবে অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন যত বেশি হবে সমচ্ছেদ বিন্দু একক প্রতি তত কম হবে, সমচ্ছেদ বিন্দু একক প্রতি তত কম হবে। আবার দত্তাংশ যত কম হবে সমচ্ছেদ বিন্দু একক প্রতি তত বেশি হবে। এটাই হচ্ছে মূলত সমচ্ছেদ বিন্দুকে দত্তাংশ প্রভাবিত করে। দেখো দত্তাংশ কিভাবে প্রভাবিত করে, দেখা যাচ্ছে দত্তাংশ যত বেশি হয়, দত্তাংশ যত বেশি হবে সমচ্ছেদ বিন্দু একক প্রতি তত কম হবে, অন্যদিকে দত্তাংশ যত কম হবে সমচ্ছেদ বিন্দু একক প্রতি তত বেশি হবে। আমরা এই বিষয়টা একটু দেখি। এটা দত্তাংশ বের করার যে এই ফর্মুলা, দেখো এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই চার্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে দেখো বিক্রয়, বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় কি তোমরা জানো? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি উৎপাদন বা একক প্রতি বিক্রয়ের ফলে যে পরিমাণ ব্যয় হয়, অর্থাৎ একক ব্যয় বা উৎপাদন বৃদ্ধির ফলে যে ব্যয় হয় বা একক প্রতি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যেই ব্যয়টা বাড়তে থাকে সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর অন্যদিকে যেই ব্যয়টা উৎপাদনের একক বাড়ানো বা কমানো এটার উপর নির্ভর করে না, উৎপাদনের একক বাড়লেও ব্যয়টা স্থির থাকে, উৎপাদনের একক কমলেও যে ব্যয় স্থির থাকে সেটার নাম হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায়, অর্থাৎ এই যে বিক্রয় 50,000 টাকা, সেখান থেকে পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট 10,000 টাকা বাদ দেওয়ার পরে এই 40,000 টাকা পাওয়া গেছে। এই 40,000 টাকাটাই হচ্ছে দত্তাংশ, বা দত্তাংশকে এখানে সিএম দ্বারা আমরা সংক্ষেপে উল্লেখ করেছি কন্ট্রিবিউশন মার্জিন। এখানে আমি আরো একটা বিষয় বলেছি যে দেখো এই তোমার স্থির ব্যয়ের সাথে ইবিআইটি বা মুনাফা, এটাকে আমরা মুনাফা বলি, অবচয় কর ও সুদ পূর্ববর্তী মুনাফা, এটাকে ইবিআইটি বা ইবিডিআইটিও বলা হয়। এই যে ইবিআইটি অর্থাৎ মুনাফার সাথে স্থির ব্যয় যোগ করলে দত্তাংশ পাওয়া যাবে। দেখো তুমি এটা হচ্ছে এই ইবিআইটি হচ্ছে 35,000 টাকা আর স্থির ব্যয় হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকার সাথে 35,000 টাকা যোগ করলে হয় 40,000 টাকা। আমি দুভাবে দেখিয়েছি, একটা হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে 40,000 টাকা, এটা দত্তাংশ। আবার অন্যদিকে মুনাফার সাথে স্থির ব্যয় যোগ করলেও দত্তাংশ হয়। দেখো 35 যোগ 5 সমান সমান 40। আরেকটা বিষয় দেখাই তোমাদেরকে, এই যে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকা কিভাবে নির্ণয় করে। সমচ্ছেদ বিন্দু একক যেটাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বলি, এটার ফর্মুলাটা কি? সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়ের ফর্মুলা বা সূত্র হলো স্থির ব্যয়, যেটাকে আমরা ফিক্সড কস্ট বলছি, স্থির ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই জায়গায় আমি একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় না লিখে দত্তাংশও লিখতে পারবো, অর্থাৎ স্থির ব্যয় ভাগ দত্তাংশ। তাহলে দত্তাংশের সাথে ব্রেক ইভেন পয়েন্টের একটা মানে সরাসরি একটা সম্পর্ক রয়েছে, তা সেই জন্য এই স্থির ব্যয় বা দত্তাংশ তোমার ব্রেক ইভেন পয়েন্টকে মানে প্রভাবিত করে। তাহলে প্রভাবটা এখানে স্পষ্ট বোঝা যায় যে যেহেতু এই ব্রেক ইভেন পয়েন্ট বের করার জন্য দত্তাংশের প্রয়োজন হয়, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং এই ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এই ব্রেক ইভেন পয়েন্ট টাকার ফর্মুলা হচ্ছে এখান থেকে যেটা বের হবে সেটাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হবে। আমরা পরের অংশে যাই। আশা করছি এখানে কারো কোনো প্রশ্ন নেই, বা প্রশ্ন থাকলেও আমাকে জিজ্ঞাসা করতে পারবে। এখন যদি এই দুটো প্রশ্নে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আমাদের তার যে টপিকসটা ছিল যে আমরা বরিশাল বোর্ডের এই প্রশ্নটা একটু দেখো। এটা একটা চার্ট, এটা উদ্দীপক ছিল। এই উদ্দীপকে কোনো ধরনের বর্ণনামূলক কথা ছিল না, জাস্ট একটা চিত্র আছে। এই চিত্রটা তোমরা একটু দেখো। চিত্রের পরে দুটো প্রশ্ন, এখানে দক্ষতা এবং উচ্চতর দক্ষতার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত চিত্রে এ বি রেখা কিরূপ প্রভাব ফেলেছে।
আর এরপরে ঘতে আছে উচ্চতর দক্ষতাতে উদ্দীপকের SE1 এই যে SE1 প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। উক্তিটির SE1 প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, উক্তিটির যথার্থতা যাচাই করো। প্রথমে আমি একটু চার্টটা তোমাদেরকে আবার বুঝাই। গতকালকেও আমি এই চার্টটা নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ের মূল আলোচনা বলতে এই চার্টটাই, যারা এই চার্ট বা এই গ্রাফটা, এই চিত্রটা সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হবে, আশা করছি তারা এই অধ্যায়ের সবগুলো ম্যাথ বা গ্রাফিক্যাল যত কিছু আছে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের যত আলোচনা আছে, সবগুলো আলোচনা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এখানে প্রথম যে প্রশ্নটা আমি, আচ্ছা তোমাদের একটু গ্রাফে যাই, এই গ্রাফটাতে যাই। গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে, এটা একটা পরিপূর্ণ চার্ট, ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন পয়েন্টের একটা পূর্ণাঙ্গ চার্ট বলতে পারো। এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে দেখো তুমি নিরাপত্তা প্রান্ত, যেটাকে আমরা মার্জিন অফ সেফটি বা সেফটি মার্জিন বলে থাকি। এখানে স্থির ব্যয় আছে, ফিক্সড কস্ট, পরিবর্তনশীল ব্যয় যেটাকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে প্রফিট এরিয়া, মুনাফা অঞ্চল। আর এই এ আর এফ রেখাটাকে বলছি মোট ব্যয় রেখা। এদিকে ও এবং ই আছে, ও ইটাকে আমরা বলছি মুনাফা আয় বা বিক্রয়, অর্থাৎ মোট আয় রেখা, মোট বিক্রয় রেখা, মোট মুনাফা রেখা। এই জায়গায় দেখা যাচ্ছে এই যে পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট মেনশন করা হয়েছে, এটাকে আমরা বলছি ব্রেক ইভেন বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। এটাকে আমরা এই জায়গা থেকে বলছি আবার নিরাপত্তা প্রান্ত। এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে লম্ব অক্ষ, এই ও ওয়াই এটা হচ্ছে ভূমি অক্ষ বা এইখানে বিক্রয় একক, এখানে বিক্রয় বা উৎপাদনের পরিমাণ বা একক এখানে উল্লেখ করা হয় এই ভূমি অক্ষে। আর এদিকে টাকা উল্লেখ করা হয়, এই যে এদিকে টাকা, ব্যয় বা বিক্রয়ের টাকা, আর এদিকে একক, এদিকে একক, ভূমি অক্ষে একক, লম্ব অক্ষে টাকা নির্দেশ করা হয়। এইখানে আরেকটা কালার করে দেওয়া আছে, এই যে এখানে দেখো, এটাকে আমরা বলছি লস এরিয়া বা ক্ষতি অঞ্চল। আমরা ওই চার্টের সাথে এই চার্টের পুরা মিল আছে, শুধু এখানে দেখা যায়, এই দেখো এখানে ওইখানেও ফিক্সড কস্ট কার্ভ, যেটা এই যে স্থির ব্যয় রেখা আছে, এই গ্রাফটা আছে, এই যে মোট ব্যয় রেখা আছে, এখানে এই মোট বিক্রয় রেখা আছে ওইখানে। আর এই চার্ট আর ওই চার্টের মধ্যে একটু পার্থক্যটা দেখো, এখানে এটা হচ্ছে স্থির ব্যয় রেখা, এটা হচ্ছে মোট ব্যয় রেখা, এটা হচ্ছে মোট আয় রেখা। তবে এখানে আরো একটা রেখা আছে যেটা SE1, এই যে ঘতে বলা আছে SE1 এর কথা, এই SE1 এটাও মোট ব্যয় রেখা। অর্থাৎ এই চিত্রে দুটি মোট ব্যয় রেখা রয়েছে, এই চিত্রে দুটি মোট ব্যয় রেখা রয়েছে, একটি হচ্ছে SE আর একটি হচ্ছে SE1। দেখো এই SE হচ্ছে মোট ব্যয় রেখা, আর এখানে আরেকটা অতিরিক্ত আরেকটা রেখা ছিল এর উপর দিয়ে SE1। এখানে দেখা যাচ্ছে এই যে এখানে সমচ্ছেদ বিন্দু বলেছি, এই সমচ্ছেদ বিন্দুটা অর্থাৎ ও ই রেখাকে এফ রেখা হচ্ছে মোট ব্যয় রেখা। মোট ব্যয় রেখা যখন মোট আয় রেখাকে, অর্থাৎ মোট ব্যয় রেখা মোট আয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে, বিষয়টা একটু স্পষ্ট করে দেখো, এফ রেখা, এই এফ রেখা এই ও ই রেখাকে এই সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদকৃত বিন্দুটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এখানে মেনশন করা আছে, এখানে ইন্ডিকেট করা আছে, দেখো এই ব্রেক ইভেন বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ব্রেক ইভেন বিন্দু। ব্রেক ইভেন বিন্দু কাকে বলা হচ্ছে? ব্রেক ইভেন বিন্দু হচ্ছে এই যে এই বিন্দুটাতে প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতি সমান, এই বিন্দুটাতে, অর্থাৎ এই পরিমাণ যদি বলি, এই এককটাকে যদি বলি 1000 একক, এই টাকাটাকে বলি যদি 10,000 টাকা, তাহলে দুটোকে এভাবে যদি বলি 1000 একক বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতি সমান হবে। অন্যদিকে যদি বলে 10,000 টাকা বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতি সমান হবে। অর্থাৎ যে বিন্দুতে প্রতিষ্ঠানের লাভ ও ক্ষতি সমান, আয় ও ব্যয় সমান,
সেই বিন্দুটাকে বলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, ইংরেজি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আশা করছি এটা ক্লিয়ার। এরপর আমরা এই প্রশ্নের উত্তরে যাই। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত চিত্রে এবি রেখা কি রূপ প্রভাব ফেলেছে? এবি রেখা কোনটা? এখানে এবি রেখা হচ্ছে এটা। এই এবি রেখা মানে হচ্ছে এটা হচ্ছে স্থির ব্যয় রেখা। এবি রেখা কি? এবি রেখা হচ্ছে স্থির ব্যয় রেখা। এই স্থির ব্যয় রেখা ফিক্সড কস্ট কার্ভ, যেটা স্থায়ী ব্যয় রেখা। এই স্থায়ী ব্যয় রেখা কি রূপ প্রভাব ফেলেছে? দেখো, ব্রেক বলা হচ্ছে যে ব্রেক ইভেন বিন্দু হলো এমন একটি স্তর যেখানে প্রতিষ্ঠানের মোট আয় এবং ব্যয় সমান। এখানে দুটো ব্রেক ইভেন পয়েন্ট আছে, একটু ভালো করে খেয়াল করো। যেহেতু আমরা বলেছি ব্রেক ইভেন পয়েন্ট চিত্র অনুযায়ী, অর্থাৎ গ্রাফিক্যাল ডেফিনিশন হলো, ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফিক্যাল ডেফিনিশন হলো যে মোট ব্যয় রেখা মোট আয় রেখাকে যে বিন্দুতে সেট করবে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এখানে দুটো ব্রেক ইভেন পয়েন্ট আছে। এখানে এটা একটা ব্রেক ইভেন পয়েন্ট প্রথম নাম্বারে, দ্বিতীয় নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এটা। যেহেতু এসি রেখাও মোট ব্যয় রেখা, আবার এসি ওয়ানও মোট ব্যয় রেখা। এই এসি রেখা যখন ওডি রেখাকে যে বিন্দু সেট করছে, প্রথমে এই বিন্দুতে সেট করছে, এটার নাম, এটাও ব্রেক ইভেন পয়েন্ট। আবার এসি ওয়ান ওডি রেখাকে আবার এই বিন্দুতে সেট করছে, এটাও ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রথম যে ব্রেক ইভেন পয়েন্টটা বলা হচ্ছে এবি রেখা মোট স্থির ব্যয় নির্দেশ করে। আমরা প্রথমে জেনেছি যে এবি রেখা হচ্ছে স্থির ব্যয় রেখা। আবার এসি এবং এসি ওয়ান এই দুটোটা মোট ব্যয় রেখা নির্দেশ করছে। ওডি রেখা হচ্ছে মোট আয় রেখা। এখানে এবি রেখা যদি আরো নিচে অবস্থান করতো, বলা হচ্ছে এবি রেখা যদি আরো নিচে, যেমন যদি এবি রেখাটা যদি আমি এখানে আঁকতাম, সেই ক্ষেত্রে কি হতো? প্রতিষ্ঠানটির স্থির খরচ বা স্থায়ী ব্যয় আরো কম হতো। স্থায়ী ব্যয় এখানে যদি 500 টাকা, স্থায়ী ব্যয় যদি এই জায়গায় এ বিন্দুতে যদি 500 টাকা হয়, তাহলে এটা যদি এখানে আসতো, এই অর্ধেকে নামাই আনতাম, তাহলে 250 টাকা হতো স্থির ব্যয়। ঠিক আছে? অন্যদিকে তখন প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্টটা দেখো, একটু খেয়াল করো, এটা যদি এখানে নেমে আসতো, তাহলে ব্রেক ইভেন পয়েন্টও আরো নিচে নেমে আসতো। এই রেখাটা যখন আরো নিচে নামাতাম, তখন এই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু আরো নিচে নেমে চলে আসতো। কেমন? তার মানে ফলে প্রতিষ্ঠানটির ব্রেক ইভেন বিন্দুও কম হতো। অন্যদিকে স্থির খরচ যদি বাড়তো, যদি ফিক্সড খরচ যদি আমরা বাড়াতাম বা বাড়তো, যদি এ বিন্দুটা যদি এখানে হতো, অর্থাৎ 500 জায়গায় যদি 1000 হতো, সেক্ষেত্রে এবি রেখা কি হতো? আরো উপরের দিকে অবস্থান করলে ও এ পরিমাণ, ও এ মানে কি? এই ও এর পরিমাণ আরো বেড়ে যেত। তখন এই ব্রেক ইভেন পয়েন্টও আরো উপরের দিকে উঠে যেত। অর্থাৎ এবি রেখার হ্রাস বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির ব্রেক ইভেন বিন্দুরও হ্রাস বৃদ্ধি ঘটছে। এই এবি রেখা, ও এ রেখার, অর্থাৎ আমরা বলছি যে এই ও এ কমলে বাড়লে ব্রেক ইভেন পয়েন্টও বাড়ছে কমছে। ও এখানে ও এ মানে হচ্ছে এখানে এবি, এই এবি রেখাটা যদি নিচে নামে অথবা এবি রেখা যদি উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্টও উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে। তাহলে এবি রেখাটি ব্রেক ইভেন বিন্দুর উপর দেখা যাচ্ছে যথেষ্ট প্রভাব ফেলছে। সর্বশেষ যে প্রশ্নটা উদ্দীপকের এসই ওয়ান, এই যে এসই ওয়ান মোট বিক্রয় রেখা, প্রতিষ্ঠানটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এসই ওয়ান প্রতিষ্ঠানটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, উক্তিটির যথার্থতা আলোচনা করো। উদ্দীপকে এখানে দেখা যাচ্ছে এসই ওয়ান দ্বারা মোট ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখানে বলা হচ্ছে যে যেহেতু এসি দ্বারা মোট ব্যয় রেখা, এখানে মোট ব্যয় কম ছিল। ধরো মোট ব্যয় এটা যদি আমি এভাবে সোজা করে এখানে টানি, তাহলে এই জায়গায় আসে। এই জায়গায় যদি আসে, তাহলে এখানে যদি 2000 টাকা বা 20,000 টাকা মোট ব্যয়, তাহলে তুমি এই সি ওয়ান দেখো, সি ওয়ান এখানে, সি ওয়ানকে যদি সোজা এভাবে টানো, এভাবে টানলে এখানে আসে। এখানে কিন্তু 30,000 বা 40,000 হওয়ার কথা, 30,000 হওয়ার কথা। তাহলে দেখা যাচ্ছে মোট ব্যয় বেড়েছে। এই যে সি ওয়ানের কারণে মোট ব্যয় বাড়ছে। তো সহজ কথা, একদম সহজেই বোঝার জন্য যদি বলি, যখন নাকি কোনো প্রতিষ্ঠানের ব্যয় বাড়ে, সাধারণত ওই প্রতিষ্ঠানের ঝুঁকিও বাড়ে। ব্যয় বাড়া মানে হচ্ছে ঝুঁকি বাড়া। তাহলে একদম উক্তিটি বলা হচ্ছে যে এসি ওয়ান প্রতিষ্ঠানটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, উক্তিটির যথার্থতা যাচাই করো। আমরা যথার্থতা যাচাই একদম সহজেই বুঝতে পারি যে যেহেতু এসি ওয়ান দ্বারা মোট ব্যয়ের পরিমাণ বৃদ্ধি নির্দেশ করছে, সেহেতু এটা স্পষ্টই যে এসি ওয়ান প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
আমরা যদি আরো একটু বলি যে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকে মোট ব্যয় বলা হয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এই দুটা যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। প্রতিষ্ঠানের কোনো পণ্য উৎপাদন কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করুক বা না করুক, স্থির ব্যয় অপরিবর্তিত থাকে, অর্থাৎ মোট ব্যয় স্থির ব্যয়ের সমান হয়। এখানে কোনো পরিবর্তনশীল ব্যয় যদি না থাকে, কোনো প্রতিষ্ঠানে যদি উৎপাদন না হয়, উৎপাদন বন্ধ থাকে, সেক্ষেত্রে দেখা যায় কোনো পরিবর্তনশীল ব্যয় হয় না। পরিবর্তনশীল ব্যয় না হলে স্থির ব্যয় সমান থাকে, স্থির ব্যয় আর মোট ব্যয় তখন একই হয়ে যায়। তাহলে উদ্দীপকে এসি রেখা এবং SE1 রেখা উভয়টি মোট ব্যয়কে নির্দেশ করে। এবি রেখাটি প্রতিষ্ঠানের স্থির ব্যয় এবং ওডি রেখা বিক্রয়লব্ধ আয়কে নির্দেশ করে। এখানে মোট ব্যয় প্রাথমিক অবস্থায় এসি রেখার অবস্থানে ছিল, বর্তমানে এসি রেখা হতে যেহেতু SE1 রেখায় মোট ব্যয় স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে প্রতিষ্ঠানের মোট ব্যয়ের পরিমাণ বেড়েছে, ফলে বর্তমান প্রতিষ্ঠানের যে ব্রেক ইভেন বিন্দুর পরিমাণ, ব্রেক ইভেন বিন্দু যেখানে ছিল এসি রেখাতে, সেখানে SE1 হওয়াতে ব্রেক ইভেনটা উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ ব্রেক ইভেন বিন্দুর পরিমাণও বেড়েছে। এতে প্রতিষ্ঠানকে বর্তমানে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য বিক্রয় বা মোট খরচ নির্বাহ করতে হবে। তাই বলা যায়, এটা স্পষ্টই বলা যায় যে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা বিক্রয় লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাওয়ার যে আছে, আমাদের সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে, সেটা বেড়ে যাচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পর্যন্ত বিক্রয় নাও হতে পারে। এক্ষেত্রে বিক্রয় যেহেতু ব্যয় বেড়ে যাচ্ছে, ব্যয় বেড়ে গেলে লক্ষ্যমাত্রা অর্জন করা এটা কঠিন হয়ে যায়। সুতরাং SE1 দ্বারা প্রতিষ্ঠানের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, এটা আমরা যথার্থই বলতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের অর্জন যাচাই আছে, আমাদের 1 মিনিট সময় আছে। আজকে আমার হাতে 1 মিনিট সময়। এবি রেখা কি নির্দেশ করে? এবি রেখা দ্বারা সহজেই এবি রেখা কি নির্দেশ করে? এবি রেখা হচ্ছে স্থির ব্যয় নির্দেশ করে। SE1 কি নির্দেশ করে? SE1 দ্বারা নির্দেশ করা হচ্ছে মোট ব্যয় রেখা। ওডি রেখা কি নির্দেশ করে? ওডি রেখা হচ্ছে মোট আয় রেখা বা মোট বিক্রয় রেখা নির্দেশ করে। সমচ্ছেদ বিন্দু কাকে বলে? যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান বা লাভ বা ক্ষতি কিছুই হয় না, সেই বিন্দুকে সমচ্ছেদ বিন্দু বলে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে আমাকে বলতে পারবে, অথবা কমেন্ট করে জানাবে। পেজে যখন ক্লাস আপলোড হবে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো, 2018 এবং 19 সালের বোর্ড প্রশ্নের সমাধান এই অধ্যায়ের, এই সমাধানগুলো একটু দেখে আসবে। আগামী ক্লাস এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।